সবাইকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে থাম্বনেল দেওয়া আছে সেই সম্পর্কিত আর যে বিষয় সেই বিষয়টা আমরা আলোচনা করব বা কিছু প্রশ্ন আমরা তুলে ধরব। তো তোমরা সকলে জেনেছো যে বিহার স্টেট যে পরীক্ষাটা হয় সেটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, শুধু সেখানে কোয়ালিফাই করতে হয়, তারপর আবার একটা পরীক্ষা ভ্যাকেন্সি বার করে সেই ভ্যাকেন্সির ইয়েতেই পরীক্ষায় বসা যায় এই স্টেট কোয়ালিফাই করা থাকলে। এটা শুধুমাত্র স্টেটটা শুধুমাত্র হচ্ছে 9 to 10 আর 11 to 12, এই দুটার উপর ডিপেন্ডেবল। এটা টোটাল তোমরা প্রসেসটা হচ্ছে সকলেই জানো যে পরীক্ষাটা হচ্ছে টোটাল হচ্ছে 150 নাম্বারের থাকে। 150-র মধ্যে আমাদের পেতে হয় কত? 50%। ইউআরদের ক্ষেত্রে যেহেতু আমরা আদার স্টেট মানে আমরা সেখানে বিহার স্টেটে আমরা সবসময় ইউআর ক্যাটাগরি হিসাবেই গণ্য হব। তা 50% হচ্ছে 150-র মধ্যে হচ্ছে আমার কত পেতে হবে তাহলে আমাদের কি 75। টেনের 9 to 10-এর ক্ষেত্রেও সেম প্রসেস, 11-12-এর ক্ষেত্রেও সেম প্রসেস। তো 150-র মধ্যে 75 পেতে হয়। এর 150-র মধ্যে আমাদের 100 নাম্বার, 150-র মধ্যে হচ্ছে আমাদের 100 যে নাম্বার আছে সেই 100 নাম্বার হচ্ছে আমাদের সাবজেক্টের নিজে যে সাবজেক্ট, বাংলা, বাংলা, জিওগ্রাফি, ভূগোল, জিওগ্রাফি, হিস্ট্রি, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপর 100 নাম্বার থাকে। আর 50 যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে 50, এই 50 নাম্বার হচ্ছে জেনারেল। তার মধ্যে যে কি 30 নাম্বার যেটা হচ্ছে সিডিপি, 30 নাম্বার কি সিডিপি, আর 20 নাম্বার হচ্ছে ম্যাথ আর জিকে, এই পোর্শন। টোটাল এই আমাদের তিনটা ফরম্যাট ভাগ করা আছে। তাহলে আমাদের টোটাল হচ্ছে কি 100 নাম্বার হচ্ছে সাবজেক্ট, নিজে যে সাবজেক্ট আছে, 50-এর মধ্যে 30 হচ্ছে সিডিপি, 20 হচ্ছে কি জেনারেল সায়েন্স যেটা হচ্ছে আমাদের থাকে ম্যাথ থাকবে, জিকে থাকবে, এইসব। এই হচ্ছে আমাদের টোটাল যে বিষয় বা যে সিলেবাস, যে প্যাটার্নটা পরীক্ষার, সেই প্যাটার্নটা আমরা কিছুটা জানলাম। এবারে প্যাটার্নের কেমন ধরনের কোয়েশ্চেন হয়, কেমন ধরনের প্রশ্ন হয়। সিলেবাস তো মহাসমুদ্র এক কথা বলতে গেলে, 5টা পাতার সিলেবাস। অন্য যদি সাবজেক্টগুলো দেখা হয়, ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে যদি তোমরা সিলেবাসটা কেউ দেখে থাকো বা যাদের ইংলিশ আছে তাদের ইংলিশের যে সিলেবাস সেই ইংলিশের সিলেবাসটা কিন্তু অন্যরকম। শুধুমাত্র ওদের গ্রামার পোর্শনটুকুই আছে, ঠিক আছে, শুধুমাত্র ওদের গ্রামার পোর্শনটুকুই আছে। আমাদের বাংলাদের ক্ষেত্রে ব্যাকরণ, গ্রামার সহ সাহিত্য থেকে শুরু করে নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য, আধুনিক সাহিত্য সব কিছুই এই সিলেবাসে দেওয়া আছে। এর পরীক্ষার যে শিডিউলটা, এবার আসি পরীক্ষার যে বিষয় শিডিউল। ফর্ম ফিল আপ তোমাদের আগামী আগামীকাল সরি কালকে বা 7/1/2024 তোমাদের ফর্ম ফিল আপে শেষ হয়েছে। এখনও পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে, কোন বিষয়ে কতজন ফর্ম ফিল আপ করেছে, ওভারঅল ফর্ম ফিল আপ কত করেছে, সেই বিষয়েরও একটা ভিডিও আমরা নিয়ে আসবো যখন আমরা কোনো তথ্য পাবো। এই চ্যানেল বলে রাখি, এই চ্যানেলে তোমরা স্টেট, বিহার স্টেট এবং আদার্স যে সকল শিক্ষক নিয়োগ বা আদার্স যে কোনো জবের ভ্যাকেন্সি বার হোক, সবার আগে আমরা এই চ্যানেল দেবো। তবে সেই বিষয়গুলো হবে অথেন্টিক, কোনো ফেক বা এডিট করা কোনো জিনিস হবে না। কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে অনেক অনেক ইউটিউব চ্যানেল, একটা আমাদের যে এসএসসি এসএলএসটির যে ভ্যাকেন্সির একটা নোটিশ বার হয়েছিল, সেটা 5/5/2022 সালে বার হয়েছিল, সেটাকে এডিট করে অনেকেই সেটাকে করেছে কি 4/1/2024 করে দিয়েছিল। সেটা আমরা সবাই লক্ষ্য করেছিলাম। যে সকল এসএসসি এসএলএসটি প্রার্থীরা, যে সকল এসএসসি এসএলএসটি প্রার্থীরা বহু প্রতীক্ষায় ছিল বা তারা ভেবেছিল যে এবার আমাদের প্রতীক্ষার শেষ, কিন্তু যখন তারা জানলো যে বিষয়টা সম্পূর্ণ ফেক, তখন তাদের মনে একটা অন্যরকম সৃষ্টি হলো। তাদের একটা শিক্ষার প্রতি বা যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার প্রতি, বা যে সকল ইউটিউবাররা এই ভিডিওর এই ফেক নিউজটা ছড়িয়েছিলেন তাদের প্রতি একটা কি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। যাক, আমাদের বিহার যে স্টেট, আমাদের এ নিয়ে দুবার পরীক্ষা, এ নিয়ে স্টেট হচ্ছে তিনবার হচ্ছে। একবার হয়েছিল 2019 সালে, একবার হয়েছিল, একবার হলো 2023-এ, আর হচ্ছে একবার 2024-এ। টোটাল তিনবার স্টেট হচ্ছে আর কি। তো বলে রাখি যে বিহার যে স্টেট, বিহারে যে সকল শিক্ষক নিয়োগ হয়, প্রথমবার যে শিক্ষক নিয়োগ হয়েছিল প্রায় 1,80,000, 1,70,000-এর কাছাকাছি, 70,000 প্লাস।
তারপরের যে ভ্যাকেন্সিটা বার হলো দ্বিতীয়বার, সেটা বার হয়েছিল 1,20,000 প্লাস। এবার যে ভ্যাকেন্সিটা বেরোবে শুনছি, সেটা সর্বনিম্ন বলেছিল 50,000, 50K, কিন্তু পরবর্তী জানা যাচ্ছে যে টিআরই টুতে যে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে টোটাল হচ্ছে 20,000 পয়সা কাছাকাছি। এই 20,000 ভ্যাকেন্সি মিলে হচ্ছে টোটাল হচ্ছে 70,000 কে, 70,000। তাহলে টিআরই থ্রিতে যে ভ্যাকেন্সিটা বার হবে সেটা হচ্ছে আমাদের টোটাল 70,000। ঠিক আছে, এই যে 70,000 ভ্যাকেন্সি, তার মধ্যে তো অনেক কিছু ভাগ আছে। প্রথম আছে পিআরটি, আছে পিআরটি, তারপর আছে টিজিটি, তারপর আছে পিজিটি। পিআরটিতে আমরা বিএডটা যেহেতু বসতে পারবো না, সেটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তারপর আছে 6 to 8টা আছে, সরি 6 to 8টাও ছিল। 6 to 8 ক্ষেত্রে একটা অন্য নিয়ম, যেটা হচ্ছে কি, যে আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে সিটেট বা বিটেট কোয়ালিফাই করে থাকতে হবে, সিটেট টুটা। ঠিক আছে, কিন্তু টিজিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের বিএড থাকতে হবে অবশ্যই, এবং এই যে বিহার যে স্টেট পরীক্ষাটা হচ্ছে, এই স্টেটটা আমাদেরকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করতে পারলে আমরা এই যে টিআরই থ্রি যে 70,000 ভ্যাকেন্সি বার হবে, সেই ভ্যাকেন্সিতে আমরা অংশগ্রহণ করতে পারবো, টিজিটির ক্ষেত্রেও পিজিটির ক্ষেত্রেও। এবারে আরেকটা বিষয় বলি, যে বিহার স্টেটে যে পরীক্ষাটা হয়, সময় কতক্ষণ পায় বা কত সময় বাদে এই পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষাটা সম্পূর্ণ বলতে গেলে আগের বারে যে 2023-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল আগস্টে, ফর্ম ফিল আপ হয়েছিল আগস্ট মাসে, 31 আগস্ট ফর্ম ফিল আপ, কারেকশন টারেকশন সব কিছু মিলে বলতে গেলে ফর্ম ফিল আপ 31 আগস্টে সব কিছু আমাদের সম্পূর্ণ হয়ে গেছিলো। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, পরীক্ষার যে শিডিউলটা দিয়েছিল 31 আগস্ট, কিন্তু পরীক্ষার যে শিডিউলটা দিয়েছিল সেই শিডিউলটা হচ্ছে কি, যে 5ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু। এটা একটা সব থেকে বড় একটা ঝটকা দিয়েছিল বিহার শিক্ষা বোর্ড। 31 আগস্ট ফর্ম ফিল আপ শেষ, পাঁচ পাঁচ দিন মাত্র সময়, এই 5 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শুরু করে দিয়েছিল। বাংলার যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটা হয়েছিল 11 সেপ্টেম্বর 2023। তোমরা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে এই জায়গাটা। তাহলে যে বিষয় ছিলাম কি, যে বাংলার যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর, কিন্তু এইবার যেটা শোনা যাচ্ছে যে পরীক্ষা বলতে গেলে অন্তত হাতে আমরা 2 মাস সময় পেতে পারি। তাহলে এই 2 মাস সময়ের মধ্যে তোমাদের ওই মহাসমুদ্র যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আগে শেষ করতে হবে। তার আগে আমাদের সেটা আসল বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে আগে যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো পড়েছিল বাংলাতে, সেই কোশ্চেনগুলো আমাদেরকে জানতে হবে, যে কেমন ধরনের কোন চ্যাপ্টার থেকে কেমন লেভেলের প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সেই জন্য আজকের যে বিষয় সেটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিহার স্টেটের পার্ট 1 ভাগে ভাগে করেছি। টোটাল 100টা প্রশ্ন, 100টা প্রশ্নকে যদি একবারই করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেকটা বড় হয়ে যাবে। তাই আমরা সেই বিষয় দিকে যাচ্ছি না, টোটাল কিছুটা ভেঙে ভেঙে আমরা করব। আজকে হয়তো আমরা 30টা করব, সম্ভবত 30 থেকে 40টা আমাদের প্রশ্ন করব। তো তবে প্রথমে সবাইকে বলে রাখি যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করবে বন্ধুদের সাথে। আরেকটা বিষয়, এখানে তোমরা সব বিহার স্টেটের ক্ষেত্রে সব কিছু অথেন্টিক নিউজ পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, বিহার স্টেটে যে 2023-এ যে প্রথম প্রশ্ন এসেছিল 11/9, তার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের আজকে এটা, যে বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কি? বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কি? দেখি অনেকে বলার চেষ্টা করো। তাহলে আমাদের যে প্রথম কোশ্চেন কি, যে বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কি? তাহলে বাংলা সাহিত্যের আমাদের প্রথম লিখিত নিদর্শন, এটা আমাদের যে বাংলা সাহিত্যের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা পেয়ে যাব। তো আমরা আজকের এই যে সেশনটা আছে আজকে বেশি আলোচনা করব না, তাই আমরা শুধুমাত্র আজকে এমসিকিউ শুধুমাত্র এমসিকিউর আমরা শুধুমাত্র অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কি? তাহলে চলো দেখি উত্তরটা, সবাই বলার চেষ্টা করো। তাহলে বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন হচ্ছে কি, চর্যাপদ। কি বটে? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন হচ্ছে কি, চর্যাপদ। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের রচয়িতা? বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের রচয়িতা?
তাহলে বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের রচয়িতা? বিজয়গুপ্ত হচ্ছে কি মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। বিজয়গুপ্ত হচ্ছে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। নেক্সট, তার পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 কোশ্চেন কি বলেছে যে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে কি মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেহেতু অনেকগুলো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে চৈতন্যদেবকে নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়? চৈতন্যদেবকে নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়? তাহলে চৈতন্যদেবকে নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়? চৈতন্য চৈতন্য চন্দ্রামৃত। চৈতন্য চন্দ্রামৃত। নেক্সট, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হচ্ছে জ্ঞান দাসকে। চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হচ্ছে কাকে? জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাবশিষ্য। নেক্সট, 6 নম্বর কোশ্চেন। রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গলের নাম কি? রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গলের নাম কি? রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গলের নাম হচ্ছে কি আমাদের শূন্য পুরাণ। কি বটে? শূন্য পুরাণ। তা রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গলের নাম হচ্ছে কি আমাদের শূন্য পুরাণ। নেক্সট, পরবর্তী, গোরক্ষনাথের কাহিনী কোন গ্রন্থে পাওয়া যায়? গোরক্ষনাথের কাহিনী কোন গ্রন্থে পাওয়া যায়? তাহলে গোরক্ষনাথের কাহিনী পাওয়া যাচ্ছে কোথায়? নাথ সাহিত্য থেকে। কোন সাহিত্য থেকে? যে নাথ সাহিত্য থেকে। 8 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় যুগ বিভাগে কয়টি ভাগ? বাংলা ভাষায় যুগ বিভাগে কটি ভাগ? বাংলা ভাষায় যুগ বিভাগ হচ্ছে আমাদের 3টি ভাগ। কটি ভাগ? 3টি। পরবর্তী কোশ্চেন, 9 নম্বর। বাংলা ভাষায় উপভাষা কয়টি? বাংলা ভাষায় উপভাষা কয়টি? তাহলে বাংলা ভাষা উপভাষা হচ্ছে আমাদের কটা? 5টা। তাহলে বাংলা ভাষা উপভাষা হচ্ছে আমাদের 5টি। বাংলা ভাষায় উপভাষা 5টি। নেক্সট, বাংলা সাহিত্যের ভাষা কয়টি? বাংলা সাহিত্যের ভাষা কয়টি? বাংলা সাহিত্যের ভাষা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 2টি। বাংলা সাহিত্যের ভাষা হচ্ছে আমাদের 2টি। তারপর নেক্সট, 11 নম্বর প্রশ্ন। 11 প্রশ্ন কি বলা হয়েছে যে বাংলা শব্দ ভাণ্ডার কয় ভাগে বিভক্ত? বাংলার শব্দ ভাণ্ডার কয় ভাগে বিভক্ত? তাহলে বাংলার শব্দ ভাণ্ডার কয় ভাগে বিভক্ত? বাংলা শব্দ ভাণ্ডার হচ্ছে আমাদের 3 ভাগে বিভক্ত। বাংলার শব্দ ভাণ্ডার হচ্ছে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত হচ্ছে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার। নেক্সট, কাহ্ন। কাহ্ন কোন শব্দের উদাহরণ? কাহ্ন একটা শব্দ। তাহলে কাহ্ন কোন শব্দের উদাহরণ? কাহ্ন হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। কাহ্ন কোন শব্দের উদাহরণ? অর্ধ তৎসম শব্দের উদাহরণ। নেক্সট, হারিয়া হেরে। হারিয়া হেরে কিসের উদাহরণ? হারিয়া হেরে এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা হচ্ছে অপশ্রুতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরাগম। সঠিক উত্তর কি? স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। টেবিল কোন শব্দের উদাহরণ? এটা আমরা সবাই বুঝতে পারছি। টেবিল একটা হচ্ছে ইংরেজি শব্দ পাচ্ছি আমরা যেহেতু, তাহলে টেবিলটা যেহেতু আমাদের কি শব্দ? তাহলে বিদেশি শব্দ নাকি ফরাসি না সংস্কৃত না ওলন্দাজ? সঠিক উত্তর হচ্ছে আমাদের ফরাসি শব্দ। সরি, ফরাসি বলছি, বিদেশি শব্দ। বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? বাংলা সনেটের প্রথম রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেটের প্রথম রচয়িতা হচ্ছে কে? মাইকেল মধুসূদন দত্ত। 16 নম্বর। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শোনো পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান। এটা কোন ছন্দের উদাহরণ? এটা হচ্ছে কোন ছন্দের উদাহরণ? এটা হচ্ছে আমাদের পয়ার ছন্দের উদাহরণ। কোন ছন্দের উদাহরণ? হচ্ছে পয়ার ছন্দের উদাহরণ। নেক্সট, 17 নম্বর কোয়েশ্চেন। যে 25শে বৈশাখ চলেছে জন্মদিনের, 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। তাহলে এর কোন ছন্দের রচয়িতা? এটা হচ্ছে আমাদের যেটা লাইনটা বা বাক্যটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের গদ্য ছন্দে রচিত। কোন ছন্দ? এটা গদ্য ছন্দ। কোন ছন্দ? এটা গদ্য ছন্দ। এই কোশ্চেনগুলো আমাদের 2023-এ যে আগস্ট মাসে যে সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষারই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা প্রথমেই বলেছিলাম। তো এই পরীক্ষাটা ছিল কত তারিখে? 11/9/2023 এত তারিখে পরীক্ষাটা হয়েছিল।
প্রথমবারে যেহেতু সময় আমাদের 31শে আগস্ট, সব কিছু আমাদের ফর্ম ফিল আপ সব কিছু কমপ্লিট হয়েছিল, তাই আমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়েছিল এইবারে পরীক্ষাটা 2023 সালে। সেই জন্য কোশ্চেনের প্যাটার্নটা বা কোশ্চেনের যে এই লেভেলটা সেটা কিছুটা একটু নিম্নমানের ছিল। নেক্সট, তারপরে অলঙ্কার কত প্রকার হয়? অলঙ্কার কত প্রকার এটা সবাই জানি যে অলঙ্কার প্রধানত আমাদের দুই প্রকার, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। তারপরে কি, কণ্টক গাড়ি কমল সমপদতল, কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি অলঙ্কার নির্ণয় করো। তাহলে কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, এটা হচ্ছে আমাদের অলঙ্কার। কোন অলঙ্কার না, হচ্ছে উপমা। কিবোর্ড এটা আমাদের উপমা। যখন আমরা অলঙ্কার ক্লাসটা করাবো তখন তোমাদের সব বিষয়ে কিন্তু ডাউট ক্লিয়ার হবে। আর যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। তাহলে চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটি কি? এটা একটা কি বটে? এটা একটা কি? এটা হচ্ছে অনুপ্রাস। এটা কি বটে? একটা অনুপ্রাস। নেক্সট, চৈতন্য ভাগবত রচনা রচয়িতা কে? চৈতন্য ভাগবত রচনা রচয়িতা কে? চৈতন্য ভাগবত রচনা রচয়িতা হচ্ছে কি আমাদের বৃন্দাবন দাস। নেক্সট 22 নম্বর, চৈতন্যদেবের বাল্যকালে কি নাম ছিল? চৈতন্যদেবের বাল্যকালে কি নাম ছিল? এটা অনেক ক্ষেত্রে অনেকেই করতে পারে, যে নিতাই করতে পারে কি বিশু, বিলেন ও গিরিশ ঘোষ। তাহলে আমরা সব নিতাই করতে পারবো, কিন্তু এটা সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? গিরিশ ঘোষ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই যে উত্তরগুলো আমরা দিচ্ছি, এটা যে বিহার যে স্টেটের যে পরীক্ষাটা ছিল 2023-এ, সেই 2023-এর 2023-এ সেই 2023-এর যে অ্যান্সার কি ছিল সেই অ্যান্সার কিরে এই উত্তরগুলো দিয়ে আছে। নেক্সট, শ্রী চৈতন্যের মাতার নাম আমরা সবাই জানি, শ্রী চৈতন্যের মাতার নাম হচ্ছে কি আমাদের শচী দেবী। শ্রী চৈতন্যের মাতার নাম হচ্ছে কি শচী দেবী। নেক্সট, পরবর্তী কোশ্চেন 24 নম্বরে, কালকেতু পেশায় কে ছিল? কালকেতু পেশায় কি ছিল? সরি, কালকেতু পেশায় কি ছিল না, কালকেতু পেশায় আমরা সবাই জানি এটি যে ব্যাদ ছিল, আর মন্ত্রী, চাষী না কামার। উত্তর হচ্ছে কি, সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাদ। তাহলে কালকেতু পেশায় কি ছিল না, ব্যাদ। দেবী চণ্ডী কালকেতুকে কোন রূপে দেখা দেন? দেবী চণ্ডী, চণ্ডী মঙ্গলে পড়লে আমরা সব কিছু পেয়ে যাবো। তাহলে কোথায় পাবো আমরা এটা? চণ্ডী মঙ্গল, চণ্ডী মঙ্গল। তার এখন হচ্ছে দেবী চণ্ডী কালকেতু কোন রূপে দেখা দেন? দেবী চণ্ডী কালকেতুকে সুবর্ণ গধিকা রূপে দেখা দিয়েছিল, সুবর্ণ গধিকা রূপে দেখা দিয়েছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন, দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়া, দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়া কার পাদ? তাহলে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়ে কার পাদ না, হচ্ছে দ্বিজ চণ্ডীদাসের পাদ ওঠে। নেক্সট, মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? এটা আমরা সবাই জানি যে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, নেক্সট, চতুর্থ স্বর্গ মূলত কোন দুজন পৌরাণিক চরিত্রের কথোপকথন করা আছে? আমাদের যে স্টেটের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু মেঘনাদ বধের কিছু যে স্বর্গ আছে সেই স্বর্গগুলো পড়তে হবে। সেই স্বর্গের মধ্যে কোয়েশ্চেন সেই দিয়েছে, তার মধ্যেই যে কোন দুজন পৌরাণিক চরিত্রের কথোপকথন বলা হয়েছে। বিভীষণ, কিন্তু কোন স্বর্গে? চতুর্স্বর্গে। কোন দুজন পৌরাণিক চরিত্র? বিভীষণ রাম, হনুমান লক্ষণ, সীতা সরমা, রাম সীতা। তার সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সীতা আর সরমা। নেক্সট, হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনো অন্য কোন কাব্যগ্রন্থ থেকে, কোন কাব্যগ্রন্থে আছে? হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন কাব্যগ্রন্থে আছে? কোন কাব্যগ্রন্থে আছে এটা? তাহলে এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থে আছে? নো, সঠিক উত্তর হচ্ছে বোলাকা কাব্যগ্রন্থতে আছে, বোলাকা। নেক্সট 30 নম্বর কোশ্চেন, কাব্য সঞ্চন গ্রন্থটি রচয়িতা কে? কাব্য সঞ্চন গ্রন্থটি রচয়িতা কে? না, কাব্য সঞ্চন গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট, সাগর তর্পণ কবিতায় কার কথা বলা হয়েছে? সাগর তর্পণ কবিতায় কার কথা বলা হয়েছে? না, সাগর তর্পণ কবিতায় বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। তপন তপ্ত চির, তপন তপ্ত চির অতৃপ্ত অন্তরূপ বহ্নি, তপন তপ্ত চির অতৃপ্ত অন্তরূপ বহ্নি কোন কবিতার অংশ? এটা হচ্ছে বহ্নি স্তুতি কবিতার অংশ, বহ্নি স্তুতি কবিতার অংশ।
যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কোন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কোন কবি বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কোন কবি বলা হয়? না, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয়। দুঃখবাদী কবি বলা হয়। কুলীনকুল সর্বস্ব, কুলীনকুল সর্বস্ব নাটকটি রচয়িতা কে? কুলীনকুল সর্বস্ব নাটকটি রচয়িতা কে? ন রাম নারায়ণ তর্করত্ন। রাম নারায়ণ তর্করত্ন। একটা বিষয়, যারা আমাদের এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি, তোমরা অবশ্যই টেলিগ্রামে গ্রুপে জয়েন করে যাবে। সেখানে আমাদের টেলিগ্রামে যে লিঙ্ক সেটা আমরা প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট আমাদের টেলিগ্রামে গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে এই যে ক্লাসটা হচ্ছে তার পিডিএফ আমরা ফ্রিতে সম্পূর্ণ দিয়ে দেবো। এবং বলে রাখি, এস্টের যে ক্লাসগুলো হবে সম্পূর্ণ ফ্রি, কোনো প্যাড ব্যাচ নয়, সম্পূর্ণ ফ্রি। তাই তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা যারা এই এস্টেট পরীক্ষায় বসবে, ঠিক আছে? আর তোমরা যদি বলো তো আমরা চেষ্টা করব, চেষ্টা নয় বলতে গেলে, কারেন্ট যে এফআর কোশ্চেনগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা প্রতিদিন 10টা করে করার চেষ্টা করব। তাই তোমাদের যে মত, সেই মতটা একটু বলবে যে তোমরা করতে চাও কি না, ঠিক আছে? কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর একটা বিষয়, তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে আর বন্ধুর সঙ্গে শেয়ার করো। নেক্সট, কুলীন কুল সর্বস্ব কোন ধরনের নাটক? কুলীন কুল সর্বস্ব কোন ধরনের নাটক? এটা হচ্ছে প্রহসন নাটক। কি নাটক? সরি, এটা হচ্ছে সামাজিক নাটক। এটা হচ্ছে কি? সামাজিক নাটক। নেক্সট, কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী নাটকটি কোন ধরনের নাটক? কৃষ্ণকুমারী নাটকটি কোন ধরনের নাটক? কৃষ্ণকুমারী নাটকটি কোন ধরনের নাটক? না, হচ্ছে ঐতিহাসিক নাটক। কৃষ্ণকুমারী কোন শ্রেণীর নাটক? কৃষ্ণকুমারী কোন শ্রেণীর নাটক? না, সার্থক ট্র্যাজেডি নাটক। কি নাটক? সার্থক ট্র্যাজেডি নাটক। আমার সাজানো বাগান শুকিয়ে গেল উক্তিটি কোথায় আছে? আমার সাজানো বাগান শুকিয়ে গেল উক্তিটি কোথায় আছে? উক্তিটি আছে প্রফুল্ল। কোথায় আছে? না, প্রফুল্ল যে কাব্যগ্রন্থ সেটাতে আমরা পাওয়া যাব। নেক্সট, তিন ভাইয়ের নাম কি ছিল? এটা কোন পড়ার থেকে সম্ভবত দেখতে হবে আমাকে, যে তিন ভাইয়ের নাম কি ছিল? যোগেশ, রমেশ, সুরেশ, না যোগেশ, লোকেশ, সুরেশ, না সোমেশ, সুরেশ, রমেশ, না যোগেশ, লোকেশ, রমেশ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? যোগেশ, রমেশ অ্যান্ড সুরেশ। নেক্সট, প্রফুল্ল গিরিশ ঘোষ রচয়িতা সর্বশ্রেষ্ঠ কোন নাটক? প্রফুল্ল গিরিশ ঘোষ রচিত সর্বশেষ কোন নাটক? এটা হচ্ছে কি? সামাজিক নাটক। এটা হচ্ছে কি? সামাজিক নাটক। এই যে তিন ভাইয়ের নাম, এটা প্রফুল্ল গল্পেতে আমরা পেয়ে যাবো, এটা তিন ভাইয়ের নাম, ঠিক আছে? তাহলে আমাদের যে বিষয় ছিল, যে বিহার যে স্টেট যে পরীক্ষা আছে আমাদের 2 মাস পরে, তার আগামীকাল, সরি গতকাল তার পরীক্ষা শেষ হয়েছে, এই ফর্ম ফিল আপ শেষ হয়েছে 7/1/2024। তার পরীক্ষার সম্ভবত আশা করছে যে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস নাগাদ পরীক্ষার সম্ভাবনা আছে। এবং বিহারের যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার ওনারা প্রোভাইড করে দিয়েছেন। সেখানে দেখা আছে যে 24শে আগস্ট তার পরীক্ষা হবে। ফর্ম বলতে গেলে ফর্ম ফিল আপ শুরু হবে জুলাই কিংবা জুন মাসে। তার মধ্যে তোমাদের স্টেট পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং রেজাল্টও সম্পূর্ণরূপে দিয়ে দেবে। তো ওই বিষয়ে আমরা একটা আলাদা ভিডিও নেবো, এবং তোমাদের যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও আনার চেষ্টা করব, যে কত কি সিট ছিল প্রথম টিআরিতে, টিআরি 1 আর টিআর 2 এ কত ছিল, কেমন ধরনের কী কী কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, সেটা বিষয়ে আলোচনা করব। তো আমাদের আজকের যে বিষয় ছিল, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন টোটাল আছে, তোমাদের যে বাংলা বিষয় টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন, তার আজকে আমরা 40টা আলোচনা করলাম। এই 40টা এমসিকিউ যে পিডিএফটা, এই পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো ফ্রিতে। এবং যারা এখন পর্যন্ত যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রামে গ্রুপে যুক্ত হয়ে যাবে। তার লিঙ্ক আমরা প্রোভাইড করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু না, এই 40টা প্রশ্ন ছিল, একটু ভালো করে দেখে নেবে, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিজেদের প্রিপারেশনটা খুব যত্ন সহকারে করো। আমরা যতটা পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, অবশ্যই ফ্রিতে কিছু দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা বা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলো একটু বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তাহলে কি হয়, তোমাদের তোমরা যত আমাকে সাপোর্ট করবে, তত আমরা তোমাদেরকে কিছু ভালো ভালো জিনিস প্রোভাইড করার চেষ্টা করব। তবে হ্যাঁ, বলতে পারি স্টেট পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে আমি অবশ্যই থাকবো, তোমাদেরকে যতটা পারি আমি সাহায্য করব, ঠিক আছে? আর কিছু বলছি না। তো সকলকে ধন্যবাদ, থ্যাঙ্কস।
অল দ্য বেস্ট সকলকে। নিজেদের স্টাডি খুব হার্ড ওয়ার্ক করে যাও, কারণ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। তাই অন্য রাজ্যে যদি চাকরি পাওয়া যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যদি মেদিনীপুর যে কোনো জেলা থেকে হই না কেন, তো কোনো জেলা যদি আমরা চাকরি পাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হয় মিনিমাম অন্য জেলায় যদি পোস্টিং দেয় সেই ক্ষেত্রে আমাদের 100 কিলোমিটার বা 150 কিলোমিটার যাই হোক একটা কেন, কিন্তু বিহার যেতে আমাদের যেহেতু 8 ঘন্টার সময় লাগে, সেখান থেকে আমি যদি কোনো একটা সরকারি জব করি সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। একটা আর্মি যদি নিজের নিজের জেলা ছেড়ে বা নিজের গ্রাম ছেড়ে যদি অন্য রাজ্যে যাই কাজ করতে পারে বা অন্য বর্ডারে যদি কাজ করতে পারে সেই ক্ষেত্রে আমরা কেন পারবো না? তাই পশ্চিমবঙ্গের আশা না করে অন্যদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। পি কোচিং সেন্টারকে অল দ্য বেস্ট সকলকে। আমাদের এখানে সেশনটা আমরা শেষ করলাম। ঠিক আছে, সকলকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো আমাদের পি কোচিং সেন্টার যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা নতুন এসেছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে আমরা বিহার স্টেট এবং যে কোনো আদার্স শিক্ষণীয় বিষয়, এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এমএসসি, ওয়েস্ট বেঙ্গল এখন বাদে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু কোনো খবর নেই সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না। তবে একটা কথা বলছি যে বিহার স্টেট কিন্তু একটা বিরাট মানে অপরচুনিটি। এটা যদি কেউ ক্যাচ করতে পারো সেই ক্ষেত্রে তার কিন্তু কপাল খুলে যাবে। মানে এখানে যে ভ্যাকেন্সি বার হয় সেটা একটা বিরাট ভ্যাকেন্সি। প্রথম ভ্যাকেন্সি যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথম ভ্যাকেন্সি বার হয়েছিল 1,70,000, তারপর সেকেন্ড যে টিআরই 2 হলো সেটা হচ্ছে 1,22,000, এবং থার্ড যে ফেজে যে ভ্যাকেন্সিটা বার হবে সেটা প্রায় 70,000-এর কাছাকাছি। সেই জন্য বলছি এটা একটা বিরাট অপরচুনিটি। তাই তোমরা অবশ্যই আমাদের এই পি কোচিং সেন্টারটা অবশ্যই যারা নতুন এসে থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে যে বিহার সম্পর্কিত সব কিছুই, এবং ফ্রিতে ক্লাসগুলো দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস। তো এই জন্য বলা হচ্ছে বারবার যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করা হবে যাতে তোমাদের কাছকে মানে সবার আগে নোটিফিকেশান যায়। তো আরেকটা বিষয় যেটা বলছি, আমাদের যে সাবজেক্ট, আমাদের যে বেঙ্গলি সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টের যে বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের পরীক্ষার যে প্যাটার্নটা সেটা হচ্ছে 150 নাম্বার। 150-এর মধ্যে ভাগ ছিল কত? 100 আর 50। এর 50-এর মধ্যে হচ্ছে সিডিপি হচ্ছে 30, এবং হচ্ছে যেটা জেনারেল সাবজেক্ট হচ্ছে 20। তো এই সিস্টেম আমাদের পরীক্ষার প্যাটার্নটা আছে। তো এই 100টার মধ্যে যে আমরা কোশ্চেন করছিলাম তার মধ্যে প্রথম দিন আমাদের হয়েছে 40টা, আজকে করাবো আমরা 30টা, তারপর দিন করাবো আমরা 30টা। টোটাল হচ্ছে 3টা পার্টে আমাদের ভাগ করা হবে এই 100টা কোশ্চেনকে। টোটাল হচ্ছে 100টি কোশ্চেন। এই 100টি কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বটে, কারণ কত তারিখের 11/9/2023 সালে পরীক্ষাটা হয়েছিল, সেপ্টেম্বর মাসে। তো এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিটা কোশ্চেন, প্রতিটা যে চ্যাপ্টার আছে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রতিটা গল্প, প্রতিটা উপন্যাস, প্রতিটা সাহিত্য পুরো গভীর থেকে প্রতিটা কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল। আর আমাদের যখনই আমাদের 100টা কমপ্লিট হয়ে যাবে তখন তার সম্পূর্ণ পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, বা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানেও দেওয়া হবে। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে আমরা সেটা প্রোভাইড করে দিচ্ছি। আর আগের দিনের ভিডিও যারা দেখোনি অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে আমাদের চ্যানেলে গিয়ে, তারও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও যদি কারো কিছু জানার থাকে এই বিষয় সম্পর্কিত কোনো কিছু বিষয়, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আজকের যে বিষয় সেই বিষয় হচ্ছে আমাদের প্রথম দিন আমাদের 40টা যেহেতু কোশ্চেন হয়েছিল, তাহলে আজকে আমাদের 41 থেকে শুরু হচ্ছে। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আমাদের কি, যোগেশের মাতার নাম কি? প্রথম যে কোশ্চেন আজকে হচ্ছে আমাদের কি, যে যোগেশের মাতার নাম কি? যোগেশের মাতার নাম কি? তাহলে যোগেশের মাতার নাম কি? রমা সুন্দরী, উমা সুন্দরী, রমলা দেবী না কামিনী দেবী? তাহলে আমাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সময় দিচ্ছি। তাহলে আমাদের যোগেশের মাতার নাম হচ্ছে কি, যোগেশের মাতার নাম হচ্ছে উমা সুন্দরী। যোগেশের মাতার নাম হচ্ছে কি আমাদের উমা সুন্দরী। যোগেশের মাতার নাম কি? উমা সুন্দরী। আমরা প্রথম দিন বলেছি যতদিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব সেই দিনে কিন্তু আমরা কোনো আমরা আলোচনা করব না, শুধুমাত্র আমরা এমসিকিউ বেসিক আমরা উত্তরগুলো জানবো, আর কিছু না। নেক্সট, তারপরে কোশ্চেন 42 নম্বর কোশ্চেন, সোন পাংশু চরিত্রটি কোন নাটকে আছে? সোন পাংশু চরিত্রটি কোন নাটকে আছে? অচলায়তন, মুক্তধারা, ডাকঘর নাকি রাজা?
তাহলে শুম্পাংশু চরিত্রটি কোন নাটকে আছে না শুম্পাংশু চরিত্রটি আছে অচলায়তনে। অচলায়তন অচলায়তন যে নাটক আছে সেই নাটকে কিন্তু এই চরিত্রটা আছে। এটা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোয়েশ্চেন 43 নম্বর, মহাপঞ্চক এবং পঞ্চক সম্পর্কে কে ছিল? মহাপঞ্চক এবং পঞ্চক দুজনের মধ্যে সে সম্পর্কটা কি ছিল, সম্পর্কে কে ছিল দুজনে? বন্ধু, গুরু শিষ্য, দুই ভাই নাকি দুই সেনাপতি? এই যে আমাদের যে অচলায়তন, এই অচলায়তন হচ্ছে ক্লাস 12 যেটা হচ্ছে গুরু বলে একটা পড়া আছে, সেই নাটকটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে কিন্তু দেওয়া আছে। সেটা যদি আমরা সম্পূর্ণভাবে পড়ি সেই ক্ষেত্রে আমাদের শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে কোনো মতেই আটকিবে না। তাই এই যে কোশ্চেন, এই কোশ্চেনে যে কি বলা আছে যে মহাপঞ্চক এবং পঞ্চক সম্পর্কে কে ছিল? বন্ধু, গুরু শিষ্য, দুই ভাই নাকি দুই সেনাপতি? সঠিক অ্যান্সার তাহলে কি হবে আমাদের? দুই ভাই। নেক্সট কোশ্চেন, অচল আয়তন শব্দের অর্থ কি? অচল আয়তন শব্দের অর্থ কি? যা ভাঙা যায় না, যা ক্ষয়ে চলেছে, যা নদীতে প্রবাহিত, নাকি কোনোটিই নয়? খুবই সোজা। আগের বার যে কোশ্চেন করেছিল খুবই সোজা ছিল, তো অতটা আমাদের ডিফিকাল্টি ছিল না। এবারে কিন্তু একটুকু যেহেতু সময় দিচ্ছে সেই ক্ষেত্রে একটুকু কোশ্চেনের প্যাটার্নটা একটুকু হাই হতে পারে। তার জন্য বলা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক পড়তে হবে, না পড়লে বা লাইন বাই লাইন কোটেশন দিয়েও কিন্তু কোশ্চেন করা হয়, সেই জন্য বলা হচ্ছে। তাহলে আমাদের অচলায়তন শব্দের অর্থ কি? অচলায়তন শব্দের অর্থ হচ্ছে যা ভাঙা, সরি, অচলায়তন শব্দের অর্থ হচ্ছে কি যা ভাঙা যায় না। অচলায়তন শব্দের অর্থ কি যা ভাঙা যায় না। এটা হচ্ছে অচলায়তন কোন শ্রেণীর নাটক? অচলায়তন কোন শ্রেণীর নাটক? সাংকেতিক, সামাজিক, প্রহসন নাকি একাঙ্গ? তাহলে অচলায়তন কোন শ্রেণীর নাটক? অচলায়তন নাটক হচ্ছে আমাদের সাংকেতিক। সাংকেতিক। নেক্সট, চন্দ্রগুপ্ত নাটক, চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত নাটকে চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল? মুরা ছিল, বীণা ছিল, ছায়া ছিল নাকি মিনা ছিল? মুরা, বীণা, ছায়া নাকি মিনা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি মুরা। সঠিক অ্যান্সার আমাদের মুরা। নেক্সট প্রশ্ন, আর রাজপুরী নাটকের লেখক কে? রাজপুরী নাটকের লেখক হচ্ছে কি মন্মথ রায়, রাজকৃষ্ণ রায়, অমৃতলাল বসু না হচ্ছে মনমোহন বসু? তো রাজপুরী নাটকের লেখক হচ্ছে কে? রাজপুরী নাটকের লেখক হচ্ছে মন্মথ রায়। নেক্সট কোশ্চেন, চন্দ্রশেখর উপন্যাসের লেখক কে? চন্দ্রশেখর উপন্যাসের লেখক কে? চন্দ্রশেখর উপন্যাসের লেখক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না শরদিন্দু? তাহলে বঙ্কিম, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ না শরদিন্দু? তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা? বঙ্কিম হচ্ছে আমাদের চন্দ্রশেখর উপন্যাস, চন্দ্রশেখর উপন্যাসের লেখক। নেক্সট, প্রফুল্ল কার স্ত্রী? প্রফুল্ল হচ্ছে কার স্ত্রী ছিল? প্রফুল্ল কার স্ত্রী? রমেশ, যোগেশ, জনৈক প্রতিবেশী নাকি সুরেশ? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? না কি হচ্ছে যোগেশ। নেক্সট, লরেন্স ফস্টার কে ছিলেন? লরেন্স ফস্টার কে ছিলেন? রসম কুটির কুঠিয়াল, জেলাশাসক, সেনাপতি নাকি বণিক? তাই লরেন্স ফস্টার কে ছিলেন? আর আমরা যেহেতু এটা হচ্ছে চন্দ্রশেখর পড়ার থেকে বটে, চন্দ্রশেখর উপন্যাস থেকে, চন্দ্রশেখর, তাহলে সেখানে লেখা আছে যে লরেন্স ফস্টার একজন হচ্ছে একজন ইংরেজি প্রদত্ত একজন কুঠিয়াল ছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের সঠিক, তাহলে এখানে যেহেতু কুঠিয়াল মাত্র একমাত্র এক জায়গায় আছে সেই ক্ষেত্রে কী হবে এটা আমাদের? যে লরেন্স ফস্টার কে ছিলেন? লরেন্স ফস্টার ছিলেন কে? রসম কুটির কুঠিয়াল, রসম কুটির কুঠিয়াল ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? যদি আমরা চন্দ্রশেখরটা পড়ি, চন্দ্রশেখর যদি আমরা পড়ি, চন্দ্রশেখর পড়তে পড়তে সেখানে কিন্তু আমরা অনেক জায়গায় কনফিউজে পড়ে যাই। ঠিক আছে, আমাদের চন্দ্র এই চন্দ্রশেখর যে উপন্যাস আছে সেই উপন্যাসের যে উপন্যাস আছে সেই উপন্যাসে আমাদের তিনটি চরিত্র, মূল চরিত্র, যেটা হচ্ছে কি আমাদের শৈবালিনী আছে, আর আছে প্রতাপ, আর আচ্ছা এই চন্দ্রশেখর। তাহলে তিনটি যে চরিত্র ছিল সেটা কি কি বললাম? যে শৈবালিনী, শৈবালিনী, প্রতাপ আর চন্দ্রশেখর, এই তিনজন। তো প্রতাপের সাথে কার বিয়ে হয়েছিল? প্রতাপের সাথে বিয়ে হয়েছিল কার? না সুন্দরের বিয়ে হয়েছিল। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? তাহলে সুন্দরী। নেক্সট কোয়েশ্চেন, ঘরে বাইরে উপন্যাসের বিমলা কার স্ত্রী ছিল? ঘরে বাইরে উপন্যাসের বিমলা কার স্ত্রী ছিল? নিখিলেশ, সন্দীপ, মাস্টারমশাই নাকি তারাপদ? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? নিখিলেশ। সঠিক অ্যান্সার নিখিলেশের স্ত্রী ছিল বিমলা। ঘরে বাইরে উপন্যাস। নেক্সট প্রশ্ন,
সন্দীপের আসল পরিচয় কী ছিল? সন্দীপের আসল পরিচয় কী ছিল? ভণ্ড দেশসেবক, অত্যাচারী যুবক, নাকি পূজারী, নাকি আসামি? তাহলে সন্দীপের আসল পরিচয় ছিল কি? একজন ছিল ভণ্ড দেশসেবক। ভণ্ড দেশসেবক ছিল। নেক্সট, দত্তা উপন্যাসের মুখ্য পুরুষ চরিত্র কে? তাহলে দত্তা যে উপন্যাস আছে সেই উপন্যাসের মুখ্য পুরুষ চরিত্র কে ছিল? মুখ্য পুরুষ চরিত্র ছিল কে? নরেন, বিলাস, রাসবিহারী, নাকি রমেশ? সঠিক অ্যান্সার নরেন। দত্ত উপন্যাসের মূল কাহিনী কি নিয়ে? দত্তা উপন্যাসের মূল কাহিনী কি নিয়ে? একটি মাইক্রোস্কোপ, একটি দলিল, উইল, নাকি জমির বিবাদ? তার সঠিক অ্যান্সার একটা মাইক্রোস্কোপ। নেক্সট, পরবর্তী কোশ্চেন, গণদেবতা উপন্যাসের পটভূমি কোথাকার? গণদেবতা উপন্যাসের পটভূমি কোথাকার? গণদেবতা উপন্যাসের পটভূমি হচ্ছে কোথাকার? রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, নাকি বিহার? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি? গণদেবতার হচ্ছে রাঢ়বঙ্গ। রাঢ়বঙ্গ। ছিরু পাল চরিত্রটির পরিচয় কি? ছিরু পাল চরিত্রটির পরিচয় কি? কপট, সৎ, নাকি মূর্খ, নাকি শান্তিপ্রিয়? তাহলে ছিরু পাল চরিত্রটির পরিচয় ছিল কেমন প্রকৃতির ছিল মানুষ? নাকি সে ছিল কপট প্রকৃতির ছিল? নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে যে আরণ্যক উপন্যাস, এই আরণ্যক উপন্যাসটা আমরা কিন্তু প্রথম পড়ব। জবকে আমরা উপন্যাস বা উপন্যাসে যখন আমরা ক্লাস করাবো সেই উপন্যাস থেকে কিন্তু আমরা প্রথম আমাদের এই আরণ্যকটাই হবে প্রথম। প্রথম এইটা দিয়ে শুরু করবো আমরা। ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে এবং যার নতুন থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আরণ্যক, এর মনে হচ্ছে আরণ্যক উপন্যাসের পটভূমি কোথায়? না, আরণ্যক উপন্যাসের পটভূমি হচ্ছে হাজারিবাগ, গোড্ডা, রাঁচি, নাকি বিলাসপুর? তার সঠিক অ্যান্সার কোনটা? নাকি হাজারিবাগ। নেক্সট কোয়েশ্চেন, টেড় সরি টেড় বারো কে? টেড় বারো কে? না বুনো মহিষের দেবতা, প্রেত, নাকি হরিণ, নাকি ছাগল? সঠিক অ্যান্সার কোনটা? না বুনো মহিষের দেবতা। তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম কি ছিল? তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম ছিল, এটা একটা হচ্ছে গল্প, সেই গল্পের আর কি বলেছে যে তুমি সন্ধ্যার মেঘের রাজার নাম কি ছিল? লক্ষ্মীকর্ণ, লম্বকর্ণ, দীনদয়াল, নাকি রাজ সিংহ? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের লক্ষ্মীকর্ণ। নেক্সট কোয়েশ্চেন, তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসে দুই রাজকন্যার নাম কি ছিল? তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসে দুই রাজকন্যার নাম কি ছিল? মণিকাঞ্চন, নাকি বিদ্যুৎমালা? শিবানী, নাকি কৈশানী? নন্দিনী, নাকি ঈশানী? লক্ষ্মী, নাকি সরস্বতী? তার সঠিক অ্যান্সার কোনটা হবে? মণিকাঞ্চন ও বিদ্যুৎমালা। নেক্সট, 52 প্রশ্ন, প্রজারা সব ডিম্ব করিবে, প্রজারা সব ডিম্ব করিবে উক্তিটি কোথায় আছে? উক্তিটি আছে আরণ্যকে, না তুমি সন্ধ্যার মেঘ, নাকি দত্তাতে, নাকি গণদেবতাতে? তার সঠিক অ্যান্সার কোনটা হবে? যে তুমি সন্ধ্যার মেঘে। তারাপদ কোন গল্পের চরিত্র? তারাপদ কোন গল্পের চরিত্র? এটা আমরা অতিথি, দেনা পাওনা, সম্পত্তি, সরি সেটা সম্পত্তি হতো, এটা সম্পত্তি হতো, এটা ভুল আছে, সম্পত্তি নাকি গুপ্তধন? তাহলে তারাপদ কোন গল্পের চরিত্র? তারাপদ হচ্ছে আমাদের অতিথি গল্পের চরিত্র। পোস্টমাস্টার গল্পের বালিকাটির নাম কি ছিল? এটা আমরা অনেকেই পড়েছি, পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে পোস্টমাস্টার গল্পের বালিকাটির নাম ছিল কি? রতন, নাকি মৃন্ময়ী, নাকি হৈমন্তী, নাকি অনুপমা? তার সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রতন। গফুর জোলা কোন গল্পের চরিত্র? গফুর জোলা কোন গল্পের চরিত্র? মহেশ, একাদশী বৈরাগী, লালু, আর বিলাসী? যখন আমরা ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু এই গল্পটা কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে কোন গল্পটা ছিল? তাহলে গফুর কোন গল্পের চরিত্র ছিল? না, গফুর হচ্ছে আমাদের মহেশ গল্পের চরিত্র। নেক্সট কোশ্চেন, অভাগীর স্বর্গ গল্পটি কার লেখা? না, অভাগীর স্বর্গ গল্পটি হচ্ছে শরৎচন্দ্র, প্রভাত কুমার, রবীন্দ্রনাথ, নাকি শরদিন্দু? তার অভাগীর স্বর্গ হচ্ছে গল্পটি কার লেখা? গল্পটি কার লেখা? না, গল্পটির লেখক হচ্ছে আমাদেরকে শরৎচন্দ্র। কাশীবাসিনী গল্পে বিহারের কোন স্থানের কথা উল্লেখ আছে? কাশীবাসিনী গল্পে বিহারের কোন স্থানের গল্প আছে বা কোন স্থানের কথা আছে? দানপুর, গয়া, আরা, না ছাপরা? দানপুর, গয়া, আরা, নাকি ছাপরা? তার সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দানপুর। নেক্সট কোশ্চেন, দেবী যে গল্প আছে সেই গল্পের কাহিনীর মূল কথা কি? দেবী গল্পের কাহিনীর মূল কথা হচ্ছে কি? দেবী কালীর পূজা, একটি মন্দিরের কাহিনী, একটি অভিশপ্ত জীবন, নাকি কোনোটি না? তাহলে দেবী গল্পের কাহিনীর মূল কথা হচ্ছে কোনটা? না, দেবী কালীর পূজা। সঠিক অ্যান্সার কোনটা হবে? দেবী কালীর পূজা।
তাহলে কমলাকান্তের সঙ্গে কার কথা হতো না, কমলাকান্তের সঙ্গে কার কথা হতো কোনো, কমলাকান্তের সঙ্গে হচ্ছে প্রসন্ন গোয়ালিনীর, শ্যামা দাসী, রামচরণ ভিত্ত নাকি মাধব দাসী। সঠিক অ্যান্সার হচ্ছে কি প্রসন্ন গোয়ালিনী। আমাদের আজকের শেষ প্রশ্ন, আমরা বলেছিলাম যে 30টা প্রশ্ন হবে, স্যার 30টা প্রশ্ন আজ এখন কমপ্লিট হবে। যেহেতু কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলি কিসের নিদর্শন, কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলি কিসের নিদর্শন? ব্যঙ্গাত্মক রচনা, অশ্লীল সাহিত্য, দুঃখের রচনা নাকি কটু ভাষণ? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে কমলাকান্তের লিখিত প্রবন্ধগুলির কিসের নিদর্শন ছিল, নাকি ব্যঙ্গাত্মক রচনার নিদর্শন ছিল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? কমলাকান্তের, এটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। তাহলে আমাদের যে আজকে যে 30টা প্রশ্ন আলোচনা করা ছিল সেই 30টা প্রশ্ন আলোচনা শেষ হলো। তো পরবর্তী যে পার্ট 3 সেটা কালকে আমাদের পুরো 100টি কোশ্চেন কমপ্লিট হবে। তারপর আমরা তার পিডিএফ, সম্পূর্ণ পিডিএফটা সেটা আমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো। আরেকটা বিষয় বলছি তোমাদের, আমরা টেলিগ্রামে যেটা আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে একটা পোল করা হয়েছে। সেই পোলে আছে যে একটা হিন্দি, একদিকে আছে ইংলিশ, এই একটা সিস্টেম করা আছে। সেখানে কি বলা আছে, যে বলা হয়েছিল যে যে আমাদের যে জিএস, যেটা হচ্ছে জেনারেল সাবজেক্ট, সেই সাবজেক্টটা আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ হবে, একটা হচ্ছে কি হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তাহলে এই যে কোশ্চেনগুলো হবে, এই কোশ্চেনটা আমরা আমাদের এই ইউটিউবে আমরা সেই কোশ্চেনগুলো করাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার সাথে, এবং কি কি বিহারের যে জিকেটা আছে সেই জিকেটাও আমরা করাবো। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে সেটা, এই যেহেতু দুটো ল্যাঙ্গুয়েজ, তাই সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটা, যে কারা কারা ইংরেজি এবং হিন্দিতে দুটোই দক্ষ আছে, এবং কারা কারা শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে দক্ষ আছে, সেটা একটা পুল করা হয়েছে। তো সেইখানে যদি বেশিরভাগ ক্ষেত্রেই যদি ইংলিশ বা হিন্দি যে কোনো দিকেই যাক না, তো আমরা চেষ্টা করব যে যে জিএস এর যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো যেমন ইংলিশ এবং হিন্দি প্যাটার্ন দুটাই করা হয়, সেদিকটা ভাববো। তার জন্যই বলছি তোমরা অবশ্যই এইসব পাওয়ার জন্য, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার সাথে থাকবে। তো আর কিছু বেশি না, যেহেতু আমার 30টা কোশ্চেন আলোচনা হয়েছে, পরবর্তী যে পার্ট 3 হবে সেই পার্ট 3 30টা কোশ্চেনও আলোচনা করা হবে। সকলকে আরেকবার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে। আমাদের পি কোচিং সেন্টারে সকলকে স্বাগতম, কারণ আমাদের এই যে বেঙ্গলি ফ্রি ক্লাস চলছে সেটা হচ্ছে বিহার স্টেট, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছিল তার সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট, আজকে হচ্ছে তৃতীয় পার্ট বা পার্ট নাম্বার 3। প্রথম আমাদের যে পার্ট 1 সেটা টোটাল হলো 40টা কোশ্চেন, তারপর হলো পার্ট 2 হচ্ছে 30টা, আর আজকে হচ্ছে 30টা, টোটাল হচ্ছে 100টা কোশ্চেন আমাদের কমপ্লিট হবে, কাজ হলে সম্পূর্ণভাবে শেষ। তো আমাদের যে স্টেটে যে সিলেবাস ছিল সেটা আমরা সবাই জানি যে 150 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 100 হচ্ছে আমাদের সাবজেক্ট, 50 হচ্ছে আমাদের স্পেশাল সাবজেক্ট, যেটা সবার ক্ষেত্রে একই। তো 100 নম্বরের মধ্যে আমাদের 40 নম্বর প্রথম হয়েছে, তারপর 30, তারপর 30 আজ পার্ট 3 তে। তো বেশি কিছু বলবো না, তো যারা নতুন এই চ্যানেলে আসবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি উপকৃত বলে মনে হয় অবশ্যই লাইক, এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজ বেশি কথা না বলে আমাদের যে ক্লাস আজকের সেই ক্লাসটা আজকে শুরু করি। আমাদের টোটাল প্রথম তো আমাদের আজকে হচ্ছে প্রথম কোশ্চেন, যেটা আমাদের টোটাল হয়েছিল 70টা, প্রথমে 40, তারপরে 30, সমান হচ্ছে 70টি হয়েছিল। তো আজকে তো আমাদের 71 থেকে কোশ্চেনগুলো শুরু হয়। তো চলো প্রথম কোশ্চেন হচ্ছে যেটা, যে পনের আনা প্রবন্ধের লেখককে, পনের আনা প্রবন্ধের লেখককে। তাহলে পনের আনা প্রবন্ধের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র না পরশুরাম? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পনের আনা প্রবন্ধের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমাদের 1/9/2023 সালে যে স্টেট পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। টোটাল আমাদের 100টা আজকেই কমপ্লিট হয়ে যাক সম্পূর্ণভাবে। নেক্সট কোয়েশ্চেন, কে কা ধ্বনি, কে কা ধ্বনি প্রবন্ধের অর্থ কী? ক্রেকা ধ্বনি প্রবন্ধের অর্থ কী? ন ময়ূরের ডাক, ভ্রমরের ডাক, কোকিলের ডাক, ন কোকিলের কুহুরব, নাকি কপোতের ডাক? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে কি ময়ূরের ডাক। সঠিক অ্যান্সার হচ্ছে ময়ূরের ডাক। তাহলে কেকা শব্দের কেকা ধ্বনি অর্থ হচ্ছে কি হচ্ছে ময়ূরের ডাক। তার পরবর্তী কোয়েশ্চেন, তাহলে শ্মশানবাসী পাগলটা এলো বেলিয়া, কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? দেবরাজেন্দ্র, মহাদেব,
গণেশ নাকি নারায়ণ? শ্মশানবাসী পাগলটা এলো বেরিয়া, বেরিয়া এটা লয়ের বেরিয়া, তাহলে শ্মশানবাসী পাগলটা এলো বেরিয়া, কার কথা বলা হয়েছে? শ্মশানবাসী আমরা কাকে জানি? শ্মশানবাসী আমরা জানি মহাদেবকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? ন, মহাদেবের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, রং রূপো বটে কোন প্রবন্ধে আছে? রং রূপো বটে কোন প্রবন্ধে আছে? সবুজপত্র, চুটকি, সাহিত্য খেলা নাকি তর্জমা? রং রূপো বটে কোন প্রবন্ধে আছে? ন, উত্তর হচ্ছে আমাদের কি? চুটকি। উত্তর হচ্ছে চুটকি প্রবন্ধে আছে। নেক্সট, তর্জমা শব্দের অর্থ কি? না, তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ নাকি রস বর্ণনা নাকি বিদেশি সাহিত্য নাকি প্রাচীন সাহিত্য। অনুবাদ আমরা যেহেতু অনেক জায়গায় পড়েছি, অনুবাদ সাহিত্য আমাদের ইয়াতে আছে। তো অনুবাদ কথার অর্থ হচ্ছে আমাদের কি? অনুবাদ কথার অর্থ হচ্ছে আমাদের তর্জমা, যেটা হচ্ছে কোনো কিছু ইংলিশ থেকে ট্রান্সলেট করা, সেটা হচ্ছে অনুবাদ বলা হয়। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি, আপনি ভারতী বুঝি কয়ে দিলানাম নিশার স্বপনে। আপনি ভারতী বুঝি কয়ে দিলানাম নিশার স্বপনে কোন কবিতার পংক্তি? না, কোন কবিতার পংক্তি বটে? কৃত্তিবাস নাকি শ্রী পঞ্চমী নাকি মেঘদূত নাকি হচ্ছে কালিদাস? তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? না, কৃত্তিবাস। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? কৃত্তিবাস। ৭৭ নম্বর প্রশ্ন, সেই রূপে ভাষাপথ খননি সলে, সেই রূপে ভাষাপথ খননি সলে ভারত রসের স্রোত আনিয়াছ তুমি। ভারত রসের স্রোত আনিয়াছ তুমি, কার কথা এখানে বলা হয়েছে? না কাশিরাম দাস, না জয়দেব, নাকি বিদ্যাপতি নাকি মুকুন্দ চক্রবর্তী? তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? আমাদের কাশিরাম দাস। পরবর্তী কোশ্চেন, শ্রী পঞ্চমী কবিতায় কার বন্দনা করা হয়েছে? শ্রী পঞ্চমী কবিতায় কার বন্দনা করা হয়েছে? সরস্বতী, চণ্ডী নাকি মনসা নাকি দুর্গা? তাহলে শ্রী পঞ্চমী কবিতায় কার বন্দনা করা হয়েছে? ন, বন্দনা করা হয়েছে কার? ন, সরস্বতী দেবীর বন্দনা করা হয়েছে। ৭৯ নম্বর কোয়েশ্চেন, শত হে নদ তুমি পড়ো মনে, শত হে নদ তুমি পড়ো মনে কোন নদের কথা বলা হয়েছে? দামোদর নাকি অজয় নাকি কপোতক নাকি হচ্ছে ব্রহ্মপুত্র? তাহলে শততে হে নদ তুমি পড়ো মনে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কপোতকের নদীর কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, শতত হে নদ তুমি পড়ো মনে এই পংক্তিটি কোন কবিতায় আছে? শতত হে নদ তুমি পড়ো মনে এই পংক্তিটি কোন কবিতায় আছে? নাকি বিজয় দশমী, নাকি কোজাগরী লক্ষ্মী পূজা, নাকি অন্নদা মঙ্গল, নাকি আশ্বিন মাস? তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের হচ্ছে বিজয়া দশমী, এই কথাটা, এই লাইনটা উল্লেখ আছে। তারপর হচ্ছে শর্মিষ্ঠা নাটক, শর্মিষ্ঠা নাটকে রাজার নাম, শর্মিষ্ঠা নাটকের রাজার নাম কি ছিল? যযাতি, রূপদেব। শর্মিষ্ঠা নাটকের রাজার নাম হচ্ছে যযাতি, রূপদেব, কার্তিক নাকি রুদ্রদেব? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? যযাতি। যযাতি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। শর্মিষ্ঠা নাটকে তাহলে হচ্ছে আমাদের রাজার নাম হচ্ছে কি? যযাতি। ৮২ নম্বর প্রশ্ন, যযাতির দ্বিতীয় স্ত্রী কে? যযাতির দ্বিতীয় স্ত্রী হচ্ছে কি? মূর্জা নাকি দেবিকা নাকি দেবযানী নাকি পূর্ণিমা? তাহলে যযাতির দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি? আমাদের দেবযানী। ৮২ নম্বর প্রশ্ন, ৩৩ নম্বর প্রশ্ন কি বলেছে? কপাল কুণ্ডলা উপন্যাসের নায়ক কে? কপাল কুণ্ডলা উপন্যাসের নায়ক হচ্ছে নবকুমার, কাপালিক, বল্লভ নাকি অধিকারী? তাই কপাল কুণ্ডলা উপন্যাসের নায়ক হচ্ছে আমাদের নবকুমার। কে হচ্ছে? নবকুমার। তুমি অধম তাই বলিয়ে আমি উত্তম না হইব কেন? তুমি অধম তাই বলিয়ে আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে? কপালকুণ্ডলা, আনন্দমঠ, সীতারাম নাকি রাজসিংহ? তাহলে এই চারটার মধ্যে হচ্ছে কয় হচ্ছে কপালকুণ্ডলা, ক্ষয় হচ্ছে আনন্দমঠ, গয় হচ্ছে সীতারাম নাকি রাজসিংহ? তার সঠিক অনুসার হচ্ছে আমাদের কপালকুণ্ডলা। পরবর্তী কোশ্চেন, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন এই পংক্তিটি কাকে বলা হয়েছে? এই পংক্তিটি কাকে বলা হয়েছে? অধিকারীকে, নবকুমার, নগেন্দ্রকে নাকি হেমচন্দ্রকে? তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? নবকুমারকে এই উক্তিটি করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, সূর্যমুখীর স্বামীর নাম কি ছিল? সূর্যমুখীর স্বামীর নাম হীরেন্দ্র, দেবেন্দ্র, নগেন্দ্র নাকি হরলাল? সূর্যমুখীর স্বামীর নাম হচ্ছে কি? হীরেন্দ্র, দেবেন্দ্র, নগেন্দ্র নাকি হরলাল? তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? নগেন্দ্র। নগেন্দ্র হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তার সূর্যমুখীর স্বামীর নাম হচ্ছে কি? নগেন্দ্র। পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? এটা আমরা সবাই জানি যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ নাকি মৃণালিনী?
তাহলে আমাদের বন্দে মাতরম এই গানটি আছে আমাদের আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসের মূল বিষয় কি? এটা কিন্তু আমাদের জিকের ক্ষেত্রে এই কোশ্চেনটা দেই, ঠিক আছে। এবারের যে বিপিএসসি যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা ছিল জিকে পোর্শনে, যে আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়টা কি। তাহলে আনন্দমঠের মূল বিষয় হচ্ছে সন্ন্যাস বিদ্রোহ, নীল বিদ্রোহ, কৃষক আন্দোলন নাকি কোনোটাই না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? না, সন্ন্যাস বিদ্রোহ। কল্যাণী কার স্ত্রী? তাহলে কল্যাণী এখানে কার স্ত্রী বলা হয়েছে? মহেন্দ্র, ভবানন্দ, ব্রহ্মানন্দ নাকি অধিকারী? তাহলে কল্যাণী কার স্ত্রী? কল্যাণ হচ্ছে মহেন্দ্রর স্ত্রী। কল্যাণী হচ্ছে কার স্ত্রী? না, মহেন্দ্রর স্ত্রী। পরবর্তী কোশ্চেন, থাকো স্বর্গে হাস্যমুখে কারো সুধা পান। সরি, থাকো স্বর্গে হাস্যমুখে করো সুধা পান কোন কবিতায় আছে? না স্বর্গ হতে বিদায়, নগর সঙ্গীত, না সিন্ধু পারে, না অন্তর্যামী। তাহলে থাকো স্বর্গে হাস্যমুখী করো সুধা পান কোন কবিতায় আছে? স্বর্গ হতে বিদায় নাকি নগর সঙ্গীত নাকি সিন্ধু পারে নাকি অন্তর্যামী? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? স্বর্গ হতে বিদায়। পরবর্তী কোশ্চেন, এখানেও তুমি জীবন দেবতা, এখানেও তুমি জীবন দেবতা কোন কবিতায় আছে? এখানেও তুমি জীবন দেবতা কোন কবিতায় আছে? সিন্ধু পারে, চিত্রা, আবেদন নামকি জ্যোৎস্না রাতে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? না, সিন্ধু পারে। তারপরে এখানে কি আছে পরবর্তী কোশ্চেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ডাকঘর, ডাকঘর নাটকে বালকটির কি নাম ছিল? ডাকঘর নাটকে বালকটির কি নাম ছিল? অমল, কমল, বিকাশ নাকি রাহুল? তাহলে ডাকঘর নাটকে বালকটির নাম ছিল কি? অমল। চোখের বালি উপন্যাসে আশার ডাক নাম কি ছিল? আশার ডাক নাম কি ছিল? চোখের বালি উপন্যাসে আশার ডাক নাম কি ছিল? চুনি, রানী, রুবি নাকি মধু? তাহলে চোখের বালি উপন্যাসে আশার ডাক নাম কি ছিল? আশার ডাক নাম ছিল চুনি। আশার ডাক নাম ছিল কি? চুনি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, বউ ঠাকুরনির হাট উপন্যাস কার লেখা? বউ ঠাকুরনির হাট উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র, ডি এল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গিরিশ ঘোষ? বউ ঠাকুরনির হাট উপন্যাস কার লেখা? লেখক হচ্ছে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর। না বাবু, না বাবু মশাই আমি বাঘ নই, ভাল্লুকও নই, কথাটি কে বলেছিলেন? না বাবু মশাই আমি বাঘ নই, ভাল্লুকও নই, কথাটি কে বলেছিলেন? শ্রীনাথ বহুরূপী, ইন্দ্রনাথ নাকি বিহারী নাকি মেজদা? এটা কথা বলে রাখি, যেহেতু আমাদের সিলেবাসটা অনেকটাই বড়, তো তা সত্ত্বেও আমি বলবো যে লাইন বাই লাইন কিন্তু পড়াটা আমাদের খুবই দরকার। কারণ লাইন ধরে যদি কোশ্চেন করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। তাই লাইন বাই লাইন আমাদের বা কোটেশন অনুযায়ী আমাদেরকে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক ভালো করে পড়তে হবে। তাহলে এখানে হচ্ছে না বাবু মশাই আমি বাঘ নই, ভাল্লুকও নই, কথাটি কে বলেছিল? না, কথাটি বলেছিল শ্রীনাথ বহুরূপী। এখানেও সেম লাইন তুলে দিয়েছে কোশ্চেন, যে আমরা দর্জি পাড়ার ছেলে জমকেও ভয় পাই, জমকে ভয় পায় নাই তো এটা, কথাটি কে বলেছিল? তাহলে আমরা দর্জি পাড়ার ছেলে জমকেও ভয় পায় না, কথাটি কে বলেছিল? ইন্দ্রনাথের পিতা, নতুনদা, পিসে মশাই নাকি কুমার বাহাদুর? সঠিক অ্যান্সার কোনটা হবে? নতুন দাদা। রাজলক্ষ্মীর বোনের নাম কি ছিল? রাজলক্ষ্মীর বোনের নাম হচ্ছে বিজয়লক্ষ্মী, সুরলক্ষ্মী, গীতাঞ্জলি নাকি অনিমা? তাই রাজলক্ষ্মীর বোনের নাম ছিল কি? সুরলক্ষ্মী। রাজলক্ষ্মীর বোনের নাম ছিল হচ্ছে সুরলক্ষ্মী। পরবর্তী কোশ্চেন, রাজলক্ষ্মীর বাইজি জীবনের নাম কি ছিল? রাজলক্ষ্মীর বাইজি জীবনীর নাম কি ছিল? পিয়ারি, গোলাপ, পঙ্গু, গঙ্গু নাকি দেবিকা? তা রাজলক্ষ্মীর বাইজি জীবনের নাম ছিল কি? পিয়ারি। নাম ছিল কি? পিয়ারি। আমাদের 99 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে কি, যে মোড়ার কি জাত আছে রে কে বলেছিল? মোড়ার কি জাত আছে রে এই কথাটা কে বলেছিল? ইন্দ্রনাথ, শ্রীকান্ত, নতুনদা নাকি মেজদা? তাহলে মোড়ার কি জাত আছে রে এই কথা কে বলেছিল? ইন্দ্রনাথ, শ্রীকান্ত, নতুনদা নাকি হচ্ছে মেজদা? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ইন্দ্রনাথ। কে বলেছিল? ইন্দ্রনাথ। আমাদের আমাদের বিহার যে স্টেট আছে তার যে শেষ কোশ্চেন বা যার যে 100টা কোশ্চেন ছিল তার আজকে শেষ কোশ্চেন, যেটা শেষ কোশ্চেনে কি বলা হয়েছে, যে সতীশ সতীশ ও সাবিত্রী দেখা হয়েছিল কোথায়? সতীশ ও সাবিত্রী দেখা হয়েছিল কোথায়? সতীশের বাড়িতে, মেস বাড়িতে, বেশ্যা বাড়িতে, না রেল স্টেশন? তা সতীশ ও সাবিত্রী দেখা হয়েছিল কোথায়?
সতীশ এবং সাবিত্রী দেখা হয়েছিল, মেষ বাড়িতে সতীশ এবং সাবিত্রীর দেখা হয়েছিল। তো আমাদেরকে এটাই আলোচ্য বিষয় ছিল। তো এইখানে আর সেরকম কিছু বলার নেই। আমাদের আজকে যে সেশন সেখানে এটা শেষ হচ্ছে। আর পরবর্তী আমাদের যে প্রিভিয়াসের যে জিকে পোর্শনটা ছিল সেই জিকেটা পরের দিন আমরা করাবো, জিকে এবং ম্যাথ। তো এখানে একটা পংক্তি লেখা আছে, যে পংক্তিতে লেখা আছে প্রদীপ নিভেও জ্বলতে পারে, নৌকা ঝড়ের মধ্য দিয়েও যেতে পারে, হতাশ হতে হবে না, সময় একদিন বদলে যাবে, ভাগ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাহলে ভেঙে পড়ার কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন যে কোনো সময় কারো না কারো পরিবর্তন অবশ্যই হবে। তো সবাইকে সেটা ধরিয়ে রাখতে হবে। তো আমাদের যে বিপিএসসি যে প্রিভিয়াস স্টেটের যে বেঙ্গলি কোশ্চেন ছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট, মানে শেষেই বলতে গেলে 100টি যে কোশ্চেন ছিল 100টি কোশ্চেনই শেষ। তো এটার ফুল পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। তো তোমরা এখন যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, এবং যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই সেশন তো অবশ্যই লাইক করবে। তোমরা যত লাইক করবে তত আমরা মোটিভেট হব। তো আর কিছু বলার নেই, এখানে আমাদের শেষ। সকলকেই ধন্যবাদ আমাদের প্রগতি কোচিং সেন্টার থেকে।